স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২:৩০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির এ কর্মসূচি। সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। কর্মসূচি শুরুর আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হন নেতাকর্মীরা। বিএনপি এ সমাবেশ শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছে জানবো গণতন্ত্র দিবসের সবশেষ তথ্য বিএনপির। আনোয়ার, গণসমাবেশ এখন কি পর্যায়ে আছে? প্রধান অতিথি কি যোগ দিয়েছেন? পাশাপাশি জানাবেন যে আপনি আগের সংবাদে যেমনটি বলছিলেন যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টনের সমস্ত জায়গায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে দলীয় নেতাকর্মী দিয়ে। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? বার্তার যে বিষয়টি একটি তথ্য আছে যে আগামী যে নির্বাচন, অন্তর্বর্তী সরকারের যে সংস্কার, এই সমস্ত কার্যক্রম শেষে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের যে একটি বিষয় আলোচনায় আছে, সেই পরিপ্রেক্ষিতেই কোনো একটি নতুন বার্তা হয়তো আজকে এই সমাবেশ থেকে আসতে পারে, এমনটাও একটি তথ্য আমাদের কাছে আছে। তো সব মিলিয়ে বলতে গেলে তো সমাবেশের যে মূল বক্তৃতা কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। তো অল্প কিছুক্ষণ পরেই দলের যে শীর্ষস্থানীয় নেতাকর্মী নেতৃবৃন্দ আছেন, নীতি নির্ধারণী পর্ষদের যারা আছেন, তারা অল্প কিছুক্ষণ পর থেকেই বক্তব্য দেওয়া শুরু করবে। তানিয়া, নয়াপল্টন থেকে বিএনপির গণসমাবেশের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর বাইরে বিভাগীয় শহরে সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সকাল 11টায় সমাবেশের আয়োজন করা হয়। পরে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা দেয়া যাবে না। শ্রমিক অবরোধে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বকেয়া বেতন ভাতার দাবিতে সকাল 8:30টার দিকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেক্সিমকো টেক্সটাইলের শ্রমিক ও কারখানার কর্মকর্তারা। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমঝোতায় পৌঁছায়। 19 সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন এবং 10 তারিখের মধ্যে প্রতি মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আশ্বাস পেয়ে শ্রমিকরাও সড়ক অবরোধ তুলে নেয়। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে 19টি পোশাক কারখানা। সকালে 2 কারখানার শ্রমিকদের ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছে। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলায় পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব 11। এ নিয়ে এই মামলায় 5 জনকে গ্রেফতার করা হলো। মঙ্গলবার র্যাব 11 এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে ত্বকী হত্যার ঘটনায় পারভেজের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর আগে গ্রেফতারকৃত কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়াও মামুন ও শিপনকে আবারও 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আর ড্রাইভার জামশেদ আছে 5 দিনের রিমান্ডে। 2013 সালের 6 মার্চ বঙ্গবন্ধু সড়ক থেকে ত্বকীকে অপহরণ করা হয়। একদিন পর 8 মার্চ শীতলক্ষায় তার মরদেহ পাওয়া যায়।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল। প্রতিবেশী হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক জারি রাখতে ভারত আগ্রহী। জয়শঙ্কর আরও জানান, এ সম্পর্ক ভারত আরও এগিয়ে নিয়ে যেতে চায়। নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শাসনের ১০০ দিন উপলক্ষে জয়শঙ্কর এনডিটিভির সঙ্গে কথা বলেন। সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির অতিশী মার্লেনা। মঙ্গলবার পার্টির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির গণমাধ্যম জানায়, বিকেলে লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার সাথে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করবেন। এরপরই দিল্লির মসনদে বসবেন অতিশী। প্রতিবেদনে বলা হয়, আম আদমি পার্টির বিধায়কদের বৈঠকে দলের নেতা দিলীপ পাণ্ডে নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেজরিওয়ালকে অনুরোধ জানান। পরে তিনি অতিশীর নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে পার্টির সব বিধায়ক সমর্থন জানান। অতিশী বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব। বৈশ্বিক উষ্ণায়নের ফলেই এমনটি ঘটছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। দক্ষিণ পূর্ব এশিয়া সহ মধ্য ইউরোপের বিভিন্ন দেশে বন্যা, ঝড় ও পাহাড় ধসে বেড়েছে প্রাণহানি। সেপ্টেম্বরের শুরুতে চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি আঘাত হানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। ফিলিপাইন্স, ভিয়েতনাম হয়ে তাণ্ডব চালায় চীনের হাইনান প্রদেশেও। ইয়াগির আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে। এখনও নিখোঁজ অনেকে। ঝড়ে বাড়ি ঘরের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাইফুন ইয়াগিতে থাইল্যান্ড ও লাওসে ঘটে প্রাণহানির ঘটনা। ফিলিপাইন্স সাগরে সৃষ্টি হয়ে ঝড়টি উত্তর ভারত মহাসাগরে অগ্রসর হয়। ঝড়ের ফলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে মিয়ানমারে। এখন পর্যন্ত ২ শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতিসংঘ এক বার্তায় জানিয়েছে, দেশটিতে প্রায় ৬.৫ লাখের বেশি মানুষের সাহায্য দরকার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করে জানায়, আগামী সপ্তাহে পশ্চিম প্রশান্ত মহাসাগরে আরেকটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ তৈরি হতে পারে। ইয়াগির প্রভাব কাটতে না কাটতেই আবারও চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আঘাত হেনেছে টাইফুন বেবিনকা। ৭৫ বছরের মধ্যে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। এদিকে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গত কয়েকদিনের মধ্যে ইউরোপের বেশ কিছু দেশ প্লাবিত হয়েছে। রোমানিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং অস্ট্রিয়ার বিভিন্ন অঞ্চলে ঘটছে প্রাণহানির ঘটনা। ইউরোপের অন্যতম বৃহৎ নদী দানিউবের পানি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় স্লোভাকিয়ার রাজধানী ব্রতিস্লাভা এবং হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টও ব্যাপক ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় এই ২ শহরে ঢুকে পড়তে পারে বন্যার পানি। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। সাউথ এশিয়ান ইউথ স্কুল ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়েছে ৩-১ গোলে। আন্তর্জাতিক অঙ্গনে এটাই লাল সবুজদের প্রথম শিরোপা। এই সাফল্যে কিটিং পূর্ণিমাদের পারফরমেন্স নারী ফুটসালের নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হলো। আশা করা যায় এই সাফল্য তাদেরকে আরও উজ্জীবিত করবে এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনবে। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।